Now it's time for him to stay away from his ইনফরমেশন প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী অফিসের পক্ষ থেকে আজকে প্রেজেন্টেশনটা দেবো। মূলত আসলে যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, প্রজেক্টের আসলে দিয়ে দিই। সেটা আজকে মূলত আমরা কিন্তু একটু সরকারি দিক থেকে, মানে সরকারের যে বিভিন্ন ভিশন আছে সেগুলো নিয়ে একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে, এবং মোবাইল ব্যাংকিং এ কতদূর প্রোগ্রেস হয়েছে বা সেটাকে আরো একটু কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আজকে তো মোটামুটি ডিজিটাল বাংলাদেশের যে একটা ভিশন যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা মূলত কিন্তু একটা প্রযুক্তির একটা রূপকল্পনা। একটু দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু প্রযুক্তির রূপকল্পনা, এটা একটা উন্নয়নের রূপকল্পনা। দেওয়া হচ্ছে 2021 সাল নাগাদ কিছু কিছু টার্গেট সেট করা হয়েছে, উন্নয়নের টার্গেট, এবং সেখানে প্রযুক্তি কিভাবে রোল প্লে করতে পারে। তো আমি সেই ভূমিকাটা দিয়ে শুরু করছি, তারপরে আমরা দেখবো যে কিভাবে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং এর ক্ষেত্রে, সেক্টরের ক্ষেত্রে কি ভিশন আছে। এখানে মাননীয় ডেপুটি গভর্নর সাহেব আছেন, এগুলো অনেকগুলো বাংলাদেশ ব্যাংকের থেকেই আমাদের নেয়া, সেজন্য তার কাছে হয়তো অনেক কিছু এগুলো জানা ব্যাপার। তো মূলত প্রপার্টি এলিভেশনের একটা ব্যাপার আছে, দারিদ্র দূরীকরণ এবং গুড গভর্নেন্সের কিছু কথা আছে, এবং যেটা হচ্ছে সামাজিক একটা ইকুইটি যেটাকে বলে, সেটা কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, এটা কোয়ালিটি হেলথ কেয়ারের ক্ষেত্রে হতে পারে, ল এনফোর্সমেন্ট, এবং একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে ব্যাংকিং, অ্যাক্সেস টু ব্যাংকিং, যেটা হচ্ছে মানুষের যারা দূর দূরান্তে তৃণমূল পর্যায়ে আছেন তাদের যে ব্যাংকিং এর বা ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্টগুলো বিভিন্ন ধরনের তাদের জন্য কাস্টমাইজ করা, সেগুলোতে তাদেরকে অ্যাক্সেস দেওয়া। তার মূলত উদ্দেশ্যটা হচ্ছে পেমেন্ট রিলেটেড যে সমস্ত হ্যাসেল এবং ব্যাংকিং রিলেটেড যে সমস্ত উপকারিতা তাদের পাওয়ার কথা এখন ওই অ্যাক্সেসের অভাবে তারা পাচ্ছেন না, সেটা কিভাবে টেকনোলজির সহায়তায় আমরা এনে দিতে পারি। তো যে ভিশনটা সেট করা হয়েছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে, যেটা আমি বলা হচ্ছে, সেটা হচ্ছে মূলত চারদিকে দেখা যাচ্ছে, টার্নিং দ্য ব্যাংকিং ইনটু অ্যান এফিশিয়েন্ট, স্পিডি অ্যান্ড সিটিজেন ফ্রেন্ডলি সেক্টর অ্যান্ড ক্রিয়েট আ মোর ইনক্লুসিভ ব্যাংকিং। মানে এখন যারা ব্যাংকিং আছে, আমরা যারা শহরে আছি, মোটামুটি সবারই মধ্যে ব্যাংকিং এ অ্যাক্সেস আছে, কিন্তু আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে মূলত সমগ্র দেশের কথা, এবং সমগ্র দেশের কথা বলতে যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে মানুষের ব্যাংকিং এর অ্যাক্সেস নেই, সেখানে মানুষ কিভাবে এর উপকারিতা পাবে, সেই ভিশনটা সেট করা হয়েছে। তারপরে 3 নম্বরটা হচ্ছে যে হ্যাভিং এ পেমেন্ট সিস্টেম দ্যাট উইল প্রোভাইড ম্যাক্সিমাম বেনিফিটস, কস্ট অ্যান্ড কনভিনিয়েন্স অ্যান্ড ইকুইটেবলি অ্যাক্রস দ্য সোসাইটি। সমাজের সমস্ত পর্যায়ে যাতে পেমেন্ট সিস্টেমের ব্যাপারটা, পেমেন্ট নিয়ে যে এখন নানা রকমের হ্যাসেল মানুষকে ভোগ করতে হয়, যে আমরা ঢাকার মানুষটা যে দেশে টাকা পাঠাবে, তাকে কিভাবে দেশে টাকা পাঠাতে কি ধরনের ঝামেলা পোহাতে আপনারা সবাই জানেন। বা আমরা যদি ঢাকার বাইরের কথা চিন্তা করি, আমি একটা উদাহরণ প্রায় দিই, সেটা হচ্ছে যে আমার জানা মতে গাইবান্ধা থেকে এক ডেইলি লেবার রংপুরে আসতেন কাজ করতে, 4 দিন কাজ করে তাকে 5ম দিনে তাকে আবার গাইবান্ধা যেতে হতো যাতে তার সংসার চলে। তো সেই সমস্ত সমাধান ক্ষেত্রে টেকনোলজি একটু উন্নত একটা দারুণ একটা ভূমিকা পালন করতে পারে। এবং লাস্টলি একটা ফ্লেক্সিবিলিটি টু রেসপন্ড র্যাপিডলি টু অ্যাডভান্সেস ইন পেমেন্ট টেকনোলজি, সিস্টেম অ্যান্ড সার্ভিস অফারিংস, যেগুলোর উদাহরণ কিছুদিন একটু আগে প্রেজেন্টেশনগুলোতে ব্র্যাক ব্যাংকের মুভি টাকা ইয়েতে দেখতে পারেন আপনারা, যে একটা যে সমস্ত টেকনোলজিতে যে সমস্ত উন্নয়ন হচ্ছে সারা বিশ্বে, সেটার সঙ্গে তাল মিলিয়ে চলার একটা উদ্যোগ। তো দেখা যাচ্ছে যে মোটামুটি ক্রিটিক্যাল গোল হচ্ছে আসলে দুটো, এই সবগুলো ভিশন থেকে যদি আমরা নিই, যে ট্রানজাকশন এন্ড পেমেন্ট সিস্টেমের কথাগুলো বারবার আসছে, এবং আরেকটা আসছে যে ইনশিওরিং এন্ড ইনক্লুসিভ ব্যাংকিং। ইনক্লুসিভ ব্যাংকিং বলতে যেটা আপনাকে বোঝাচ্ছিলাম, যে সবার জন্য ব্যাংকিং,
তো সিটিজেন ফ্রেন্ডলি ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? সিটিজেন ফ্রেন্ডলি ব্যাংকিং বা নাগরিক বান্ধব ব্যাংকিং বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে একটা নাগরিকের যখন ঋণ দরকার বা ফাইন্যান্সিং এর দরকার, তার ব্যবসার জন্যই হোক বা তার ইয়ের জন্যই হোক, সেই অ্যাক্সেসটুকু তার থাকবে। এবং ব্যাংকিং এর জন্য, টাকা সেভিংস এর জন্য বা টাকা বিভিন্ন ব্যাংকিং এর প্রোডাক্ট ইউজ করার জন্য তার সেই অ্যাক্সেসটুকু থাকবে ব্যাংকিং এ, এবং ইজিয়ার এবং হ্যাসেল ফ্রি পেমেন্ট। এবং সেটা নানা ধরনের পেমেন্ট হতে পারে, P2P পেমেন্ট, অনেকে এই টার্মগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হবেন, যারা ফ্যামিলিয়ার না তাদের জন্য হচ্ছে P2P হচ্ছে মোর পার্সন টু পার্সন, বেসিক্যালি আপনার কাছ থেকে আমার টাকা আমরা যাতে ইজিলি দিতে পারি। G2P হচ্ছে মোর গভর্নমেন্ট টু পিয়ার বা পিপল, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে যে সমস্ত সোশ্যাল সেফটি নেট রিলেটেড ভাতা নাগরিককে দেওয়া হয় সেই সমস্ত পেমেন্ট। B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, এন্ড C2B হচ্ছে কিছুটা সিটিজেন্স টু কনজিউমার টু বিজনেস হতে পারে, মানে ইউটিলিটি বিল পেমেন্ট বলতে পারেন। আর B2B তো যে সমস্ত একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে যে সমস্ত পেমেন্ট হচ্ছে। তো এই সমস্ত চারটা এরিয়া, তাহলে দেখা যাচ্ছে যে চারটা ডিজিটাল বাংলাদেশের যে স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে চারটা ফোকাস এরিয়া আছে স্ট্র্যাটেজি। তাহলে মানে মূলত কাজ আগাচ্ছে চারটা দিকে, সেটা হচ্ছে যে ব্যাংকিং সার্ভিসের দিকে আগানো এবং ফাইন্যান্স, স্পিড এন্ড সিকিউরিটি ইন ট্রানজাকশন, এন্ড 4 নম্বরটা হচ্ছে যে ইন্টারঅপারেবিলিটি বিটুইন ব্যাংকিং সিস্টেম। সেটা তো বিশাল একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা একটু আগে ব্র্যাক ব্যাংকের যে প্রেজেন্টেশনে আসলো, যে এখন যে সিস্টেমটা চালু হয়েছে ই কমার্সে, সেটা শুধু ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ইউজ করতে পারবেন। অন্য ব্যাংক যদি প্রাইভেট ব্যাংকগুলো আপনারা জানেন যে তারা যদি এগ্রি না করে তাহলে তারা আবার সিস্টেমটা ইউজ করতে পারবেন, এবং তাদের যদি কমপ্লায়েন্স সিস্টেম না থাকে সেখানে একটা ঝামেলা আছে। শুধু গেল প্রাইভেট ব্যাংকের কথা। তারপরে পাবলিক ব্যাংকগুলো কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম নাগরিক কিন্তু পাবলিক ব্যাংকের সুবিধা নিচ্ছে। পাবলিক ব্যাংকগুলোর মধ্যে এখনো সেই টেকনোলজি আসেনি, কোর ব্যাংকিং সিস্টেম, যেটা অনেক বেশি পাবলিক ব্যাংকগুলো ইউজ করেন। এই ইন্টারঅপারেবিলিটিটা থাকলে এই ব্যাংকিং এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করছেন বা এক জায়গা থেকে এক পেমেন্ট করছেন, ইট শুড বি অল সিমলেস, মানে সেটা টেকনোলজি নিউট্রাল হয়ে যাবে। সেটা একটা স্ট্র্যাটেজিক্যাল ফোকাস, যেটা পাবলিক ব্যাংকগুলো যাতে ওই পর্যায়ে যেতে পারে। তো মূলত আজকে আমরা কথা বলছি দুটো জিনিস নিয়ে, ট্রানজাকশন নিয়ে এবং অ্যাক্সেস টু ব্যাংকিং নিয়ে। তো সেই বাংলাদেশ ব্যাংক থেকে যেটা বলা হয়েছে যে টেকিং দ্য ব্যাংক টু দ্য ডোর স্টেপস অফ দ্য সিটিজেন্স, কিভাবে করা যায়। আপনারা গভর্নর সাহেবের বক্তৃতায় প্রায় শুনে থাকবেন, তিনি তৃণমূল পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কৃষকের জন্য 10 টাকার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, এবং সেগুলোকে এই সমস্ত ফাইন্যান্সিং এর নানা রকমের ব্যবস্থা যাচ্ছে। বর্গা চাষীদের কয়েকদিন আগে একটা বিশাল সম্মেলনগুলো আপনারা দেখেছেন। তো এই ব্যাংকিং এর যে সুযোগ সুবিধাগুলো, এটাকে কিভাবে আমরা নিয়ে যেতে পারি। তো প্রথমে আমরা যদি একটু চট করে দেখি নিই যে এখনকার কি অবস্থা, তাহলে বুঝবো আমরা কোথায় যেতে চাই এবং সেখানে যাওয়ার জন্য কি করতে হবে। তো 3টা এরিয়াতে রুরাল অ্যাক্সেস টু ব্যাংকিং, আমরা মানে মূলত সরকার যখন এই সমস্ত দিকগুলো দেখে তখন কিন্তু এই ইকুইটির ব্যাপারগুলো দেখে, সে কারণে প্রথমে গ্রামের কথা চিন্তা করে তাকাচ্ছে। তো এখন যে রুরাল ব্যাংকিং এর কথা যেটা বলা হচ্ছে, মাত্র 13% হ্যাভ অ্যাক্সেস টু দ্য রুরাল ব্যাংক। তো একটা স্ট্যাটিস্টিক্স এসেছে, এটা 2006 সালের হলেও কিন্তু একটা ট্রেন্ড দেয়, সেটা হচ্ছে যে রুরাল সাইডে ডিপোজিট রেট কিন্তু অনেক কমে যাচ্ছে, 22% থেকে 14% চলে আসছে 10 বছর। তারপরে একটা সাধারণ মানুষের জন্য একটা লো মার্জিন অ্যাকাউন্ট, যার খুব একটা বেশি টাকা রাখার ক্ষমতা নাই, তার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা খুব কস্টলি, এবং তার জন্য যদি কোনোভাবে কোনো বেনিফিট না থাকে তাহলে সে কেন ব্যাংক অ্যাকাউন্ট করবে। যেটা আরেকটা হয়েছে যেটা আমি বললাম, কৃষকদের জন্য 10 টাকার অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু এই ধরনের এটা খোলা হলেও কিন্তু এটা যদি আমরা ব্যাপক পর্যায়ে নিয়ে যেতে চাই, এটার ক্যাপাসিটি, ব্যাংকগুলোর কিন্তু সেই ক্যাপাসিটি নেই, এটা স্কেলেবল না। পাবলিক ব্যাংকগুলোর মাধ্যমে যেহেতু দেওয়া হচ্ছে, ব্যাংকগুলোর উপরে অনেক চাপ পড়ছে। আরেকটা জিনিস যেটা এশিয়ার অন্যান্য দেশে কিছুটা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজ ব্যাংকিং থ্রু এজেন্টস। সেটা হচ্ছে এজেন্টের মাধ্যমে ব্যাংকিং, যেখানে গ্রামাঞ্চলে একটা ব্যাংকের জন্য বিজনেস ভায়াবল না একটা ব্রাঞ্চ করে, প্রাইভেট ব্যাংকের কথা বলছি, সেখানে এজেন্টের মাধ্যমে লো মার্জিন অ্যাকাউন্ট গুলো করে। এখন আমাদের দেশে এটা শুরু হয়নি। মোবাইল ব্যাংকিং এর কথা এসছে, সেটা হচ্ছে এম ট্রানজাকশন। এখনো
কোনো কোনো ইয়ে হয়নি, মানে কোনো যদিও লাইসেন্স গুলো খুলে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আরো একটু কথা বলবো, কিন্তু এখনো এটা ওপেন হয়নি। এবং ইন্টার ব্যাংকিং ট্রান্সফার এখনো একটা ইস্যু আছে আর কি, এখনো পুরোপুরি লঞ্চও হয়নি এবং এটা পপুলারও হয়নি। ইমপ্রুভিং, তো এখন তাহলে ওই স্ট্র্যাটেজিক প্রায়োরিটি গুলো যেগুলো, ওগুলো নিয়ে আমরা একটু আলাপ করছি আজকে, মানে গভর্নমেন্টের কি প্রায়োরিটি। তো এই ব্যাংকিং এ দুটো দিক নিয়ে আলাপ করছি। তো অ্যাক্সেস টু ব্যাংকিং দিয়ে শুরু করি। তো এই অ্যাক্সেস টু ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা আইসিটি কে ব্যবহার করে কিভাবে এই অ্যাক্সেসটুকু বাড়াবো। তো সেখানে মূলত দাঁড়াচ্ছে যে reduced cost in opening the low margin, low volume account by using ICT. এটা একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ইনিশিয়েটিভ, এবং সেটা কিভাবে হবে সেটা আমরা আসছি করে। আর গভর্নমেন্ট থেকে আরেকটা জিনিস সেটা ভালো হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাংকলেট মোবাইল ব্যাংকিং, যেটা অলরেডি এসছে, যে ব্যাংকের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে, এটা একটা ব্যাংকের মডেলের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং করা। আর আরেকটা যেটা এসছে যে মোবাইল এই ব্যাংকিং করতে গেলে, যেটা যে টার্মটা ব্যাংকিং ক্ষেত্রে প্রচলিত, আপনারা হয়তো জানেন না, কেওয়াইসি বলে, যেটা নো ইউর কাস্টমার বা ক্লায়েন্ট। এখন সেখানে আপনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে বেশ কিছু আপনার নিজের ব্যক্তিগত ডেটা দিতে হয়। তো এখন গ্রামাঞ্চলে গেলে এটা একটা সমস্যা হতে পারে, কারণ যেখানে অ্যাড্রেস নাই, যেখানে নামে কোনো ভেরিফিকেশন নাই, সে সমস্ত জায়গাতে কিভাবে কেওয়াইসি হবে, সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু কিছু তো ওই জিনিসটা আইডেন্টিফাই করা, এবং ওইটাকে আমরা কিভাবে ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করে। ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আপনারা জানেন যে এখন কথা হচ্ছে যে নতুন 22টা সার্ভিস অ্যাড করা হবে। লাস্টলি যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো যেগুলো আছে, সেগুলোকে কিভাবে আস্তে আস্তে, এটাকে একটা অনেক কেউ বলছেন যে এটাকে ছোট ক্ষুদ্র ব্যাংকের আকারে দেওয়া যেতে পারে কিনা, এটা একটা প্রশ্নের আসছে। তো স্ট্র্যাটেজিক প্রায়োরিটির ক্ষেত্রে ওগুলো একটা দিক আছে। আরেকটা হচ্ছে সিকিউর অ্যান্ড স্পিডি ট্রানজাকশন, যেটা আপনাদের আগে বলছিলাম যে মোরালেস এই ট্রানজাকশনের ক্ষেত্রে সিকিউরিটি এবং স্পিডটা বাড়ানোর জন্য এখনকার যে অবস্থা, চেক প্রসেসিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে অটোমেটিক চেক প্রসেসিং শুরু হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু এখনো 100% পার্টিসিপেশন নেই, কারণ কিছু কিছু ব্যাংক এখনো পিছিয়ে আছে। ক্যাশলেস ট্রানজাকশনের ক্ষেত্রে এখনো কিন্তু আমরা প্রচন্ড ক্যাশ ইন্টেন্স একটা সোসাইটি, মানে আমরা সমস্ত কাজে ক্যাশ ব্যবহার করি, এবং ক্যাশ ব্যবহার করার পেছনে যেরকম ঝুঁকি আছে সেরকম সমস্যা আছে। এবং লাস্ট ডোমেস্টিক রেমিটেন্সের ক্ষেত্রে, বিশেষ করে আমি যেটা আপনাদের এক্সাম্পলটা দিচ্ছিলাম যে দেশের ভেতরে রেমিটেন্সের ক্ষেত্রে, আমরা বিদেশ থেকে রেমিটেন্সের ক্ষেত্রে কিছু ব্যাপক পরিবর্তন এসছে, এখন মোবাইলের থ্রুতে অনেক কিছু হচ্ছে, কিন্তু ডোমেস্টিক রেমিটেন্সের ক্ষেত্রে এখনো বিভিন্ন ইলিগাল মিন ব্যবহার করা হচ্ছে, যেগুলো অনেক সময় গ্রাহকের জন্য অনেক বেশি খরচ, যেরকম এসে পরিবহনের কথা আপনারা জানেন, ফ্লেক্সি লোডের মাধ্যমে এগুলো করা হচ্ছে। তো লিগাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের দিক থেকে ইন্ডাস্ট্রি থেকে একটা ধারণা আসছে যে মোটামুটি এগুলোর জন্য কিন্তু আরেকটু যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এগুলোর জন্য হয়তো আরেকটু লিগাল কভার দেওয়া দরকার হতে পারে, কারণ আমি সময়ের ক্ষেত্রে আগাচ্ছি না এখানে। তো সিমলেস ইন্টারঅপারেবিলিটি এখনো মিসিং, যেটা আরেকটু উল্লেখ করলাম, যে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে এবং পাবলিক ব্যাংক এবং প্রাইভেটগুলোর মধ্যে, এগুলো কিছু কিছু এখনকার কারেন্ট সিচুয়েশন। তো সেখান থেকে উত্তরণের পথে আমরা যেদিকে সরকার মনে করছে প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা আপনার অটোমেটিক চেক প্রসেসিং এর ক্ষেত্রে অলরেডি একটা ব্যাপক উদ্যোগ হয়েছে, এবং সেটাতে 100% পার্টিসিপেশন সবগুলো ব্যাংকের এনশোর করা। ইলেকট্রনিক ইন্টার ব্যাংকিং ট্রান্সফার, আপনি এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে চান, আপনার বাড়ি ভাড়া, আপনি আপনার বাড়িওয়ালার অ্যাকাউন্টে চট করে ট্রান্সফার করে দিতে পারেন ব্যাংক অনলাইনে গিয়ে। সেটা ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে বোধহয় শুরু হবে। তো সেটা ক্ষেত্রে একটা ব্যাপক উদ্যোগ এসেছে। লাস্টলি 3 নম্বর হচ্ছে ডোমেস্টিক রেমিটেন্স, যেটা বলছি এটা মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া যায়, এক মোবাইল ফোন থেকে আরেক মোবাইল ওয়ালেটের মাধ্যমে। তো এদিকে একটা স্ট্র্যাটেজিক প্রায়োরিটি এসছে। এবং লাস্টলি G2P পেমেন্ট, যেটা বোধহয় একটু একটা প্রশ্ন এসেছিল, যে বিভিন্ন যে সমস্ত সোশ্যাল সেফটি রিলেটেড ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, সরকারি বেতন, সে সমস্ত ক্ষেত্রে কিভাবে ক্যাশলেস অবস্থায় যাওয়া যায়, সেগুলো ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে নেওয়া যায়। এবং লাস্টলি ওই যে মিনিমাম